আচ্ছা, আমরা স্টার্ট করি। ঠিক আছে, জার্নাল এন্ট্রি দিয়ে। জার্নাল এন্ট্রির জন্য কি লাগবে, যে জার্নাল এন্ট্রিটা কি বুক অফ অরিজিনাল এন্ট্রি যেটা বলে। তারপর হচ্ছে অরিজিনাল এন্ট্রি বলে হচ্ছে জার্নালকে অ্যাড্রেস করা হয়। দেন হচ্ছে জার্নাল যে ট্রানজাকশন গুলোকে রেকর্ড করা হবে সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে রেকর্ড করতে হয়। ক্রোনোলজিক্যাল অর্ডার মিন্স জানুয়ারি 2 তারিখের পর জানুয়ারি 4 তারিখ, জানুয়ারি 5 তারিখ, 6 তারিখ, এভাবে ক্রোনোলজি মেনটেন করতে হয়। জানুয়ারি 2 তারিখের পর জানুয়ারি 10 তারিখ, এরপর জানুয়ারি 8 তারিখ, এরপর 6 তারিখ, এভাবে রেকর্ড করা যায় না। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্রিবিউশনস টু দ্য রেকর্ডিং প্রসেস। কন্ট্রিবিউশনস টু দ্য রেকর্ডিং প্রসেস মানে হচ্ছে এটা কিভাবে আসলে রেকর্ড করা হয়, কিভাবে ইফেক্ট ফেলে, এর কি কি অ্যাক্টিভিটি হয়, সেগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করেছে। যেমন প্রথমে কি কমপ্লিট ইফেক্টস অফ আ ট্রানজাকশন, একটা ট্রানজাকশনের যে ইফেক্টটা কি সেটা ডিসক্লোজ করা হয়। ঠিক আছে, এরপর প্রোভাইডস আ ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশনস। এরপর প্রোভাইড করা হয় কি ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশনস মানে হচ্ছে যেটা বললাম যে ডেট মেনটেন করে রেকর্ড করা হয়। এরপর হেল্প টু প্রিভেন্ট অর লোকেট এরর্স। এরপর জার্নাল এন্ট্রি কেন করা হয়? প্রিভেন্ট করার জন্য অথবা লোকেট করার জন্য, যে কোথাও কোনো ভুল আছে কিনা সেটাকে লোকেট করার জন্য জার্নাল এন্ট্রি দেওয়া হয়। আপনি কি শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? জি ম্যাম, দুইটাই। আচ্ছা ঠিক আছে, দেখেন জার্নাল এন্ট্রি নিয়ে আর কোনো কোয়েরিজ আছে কিনা। এটা হচ্ছে সাপোজ আপনাকে যদি বলা হয় যে রাইট আ শর্ট নোট অন জার্নাল, তখন আপনারা হচ্ছে এইটুকু লিখলেই হয়ে যাবে। হয়তো শর্ট নোটের জন্য আপনাকে 1 মার্কস বা 2 মার্কসই দেওয়া হবে, দেন এইটুকুনি এনাফ। ঠিক আছে, তো আপনি সেই জন্য করবেন। তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ অন করছি। এখানে হচ্ছে প্রথম যেটা আমরা জার্নাল কি সেটা পড়লাম, এখন হচ্ছে জার্নাল আসলে কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, কিভাবে প্রথম জার্নাল এন্ট্রিটা দেখেন, যে রে নীল সেপ্টেম্বর 1-এ সে ইনভেস্ট করেছে 15,000 ক্যাশ ইন দা বিজনেস। সে বিজনেসে 15,000 টাকা ক্যাশ হচ্ছে ইনভেস্ট করেছে। ঠিক আছে, এবং সফট বাই কোম্পানি পারচেস করেছে কি একটা ইকুইপমেন্ট 7,000 টাকা ক্যাশ দিয়ে। তাদের এখানে দুইটা ট্রানজাকশন হয়েছে। প্রথমে ইনভেস্ট করেছে, ইনভেস্টের যে করলো সেটার জন্য তো তাকে একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। কি জার্নাল এন্ট্রি হবে? ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, বুঝেছেন যে জি কেন ক্যাশ হলো? কারণ আপনি যখন ইনভেস্ট করলেন তখন আপনার বিজনেসে টাকা আসলো, সেই জন্য আপনি ক্যাশকে ডেবিট করলেন। ক্যাশ হচ্ছে আপনার অ্যাসেট, অ্যাসেট যখন বেড়ে যায় তখন তাকে ডেবিট করা হয়। ঠিক আছে, অ্যাসেট বেড়ে গেল তাই তাকে ডেবিট করলো। আপনি কি মনে করতে পারছেন? আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে জি ম্যাম। বলেছিলাম যে আপনারা ওই টেবিলটা একদম মুখস্থ মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল হচ্ছে আপনার জন্য লায়াবিলিটি। আপনি যখন ইনভেস্ট করলেন তখন আপনার ওনার্স ক্যাপিটাল বাড়লো। যেহেতু ওনার্স ক্যাপিটাল বাড়লো তার তাহলে মানে ক্রেডিট। লায়াবিলিটিও বাড়লো, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়। ঠিক আছে, আচ্ছা, the next one is সফটওয়্যার পারচেজ করেছে একটা কম্পিউটার ইকুইপমেন্ট। কম্পিউটার ইকুইপমেন্ট পারচেজ করলে কি হলো? আপনার ইকুইপমেন্ট বাড়লো, মানে অ্যাসেট বাড়লো, অ্যাসেট বাড়লে আপনার ডেবিট হবে। অন্যদিকে আপনি যদি ক্যাশ টাকা দিয়ে কিনেছেন, আপনার ক্যাশ টাকা চলে গেল, মানে অ্যাসেট চলে গেল। অ্যাসেট চলে গেলে আপনার অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। দুটো জার্নাল কি ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ওনার্স ম্যাম ক্যাপিটাল এগুলো ম্যাম ধরতে ম্যাম এখন একটু প্রবলেম হচ্ছে, যে ইকুইপমেন্টস ক্যাশ এগুলো কোনো মানে। সমস্যা নাই, হ্যাঁ ইট উইল টেক টাইম, কিন্তু আপনারা যেটা করবেন রেগুলার পড়াশোনা করবেন বাসায়। আফটার ক্লাস আপনার বাসায় একটু সময় দিবেন। ইট মে টেক টাইম, ঠিক আছে, এটা কোনো বিষয় না। জি ম্যাম। ম্যাম ওনার্স ক্যাপিটাল ক্রেডিট এই কারণে যে ওনারের পকেট থেকে চলে গেছে,
আর সেটা ক্যাশ ডেবিট এই কারণে যে সেটা কোন একটা ফার্মে হচ্ছে না, ইনভেস্টমেন্ট আকারে আসছে এরকম বিষয়টা সে কিছু? না, বিষয়টা সেটা না। ক্যাশ ডেবিট, ক্যাশ ওর ফার্মে টাকা আসছে, টাকা আসার ডেবিট, টাকাটা ক্যাশ টাকা অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সেটা ঠিক আছে, এটা কনসেপ্ট ঠিক আছে। কিন্তু ওনার্স ক্যাপিটালের কনসেপ্ট আপনার একদমই ভুল। ওনার্স ক্যাপিটাল হচ্ছে কি, যে ওনার আপনাকে টাকাটা দিচ্ছে, আপনি কে মানে কি বিজনেসকে, বিজনেসটার নাম কি সফট পাই, তাই তো? সফট পাই বিজনেসটা না, ওনার বিজনেসকে টাকা দিয়েছে, তার মানে বিজনেসের ক্যাপিটাল বাড়লো। সো বিজনেসের ক্যাপিটাল বাড়ছে কিভাবে? আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে, সে যেই হোক না কেন, এটা তো বিজনেসের টাকা না, বিজনেসের রেভিনিউ থেকে আর্ন করে টাকাটা আসলে, সে অন্য একটা জায়গা থেকে টাকাটা নিয়ে এসছে বিজনেস, হুম, তাই তো? সো জি ম্যাম। বিজনেস যখন টাকাটা নিয়ে আসছে, তখন কি হলো, বিজনেসের লায়াবিলিটি বাড়লো, কারণ এই টাকাটা আবার তাকে পে করতে হবে। লোন আকারে নিচে তাইলে? লোন, হ্যাঁ, বিষয়টা লোন আকারে আপনি ও চিন্তা আচ্ছা করবেন, লোন আকারে নেয়নি, কিন্তু আপনি বিষয়টা লোন আকারে চিন্তা করবেন যে আচ্ছা, বুঝতে পারছি। বিজনেসের লোন হলো, সো লোন নিল বিজনেস, সো যখন লোন নেওয়া হবে তখন সেটা লায়াবিলিটি ক্রিয়েট হলো, দ্যাটস বুঝতে ইট। পারছি ম্যাম। আচ্ছা, আপনাদেরকে আমি ফার্স্টের দিকে পড়েছিলাম যে আহ, দ্বৈত সত্তা, ডুয়াল এন্টিটি, যে বিজনেসকে একটা ডিফারেন্ট এন্টিটি হিসেবে আহ, চিন্তা করা হয়, এবং অন্যান্য যে পার্সোনাল আছে, এমডি, মালিক পক্ষ বা চেয়ারম্যান, তারা আলাদা এবং বিজনেস আলাদা একটা সত্তা। বিজনেসকে আলাদাভাবে ট্রিট করতে হয়, বিজনেসের জন্য বিজনেসের এগেইনস্টে কেউ সু করতে পারে, বিজনেসের জন্য কেউ চেক লিখতে পারে, ঠিক আছে? সো বিজনেসকে আলাদা একটা এন্টিটি হিসেবে চিন্তা করতে হবে। এখানেও সেটা হচ্ছে, বিজনেস আলাদা একটা এন্টিটি, দ্যাটস ওয়াই ওনার যখন বিজনেসে টাকা ইনভেস্ট করছে, সেটা বিজনেসের জন্য লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট স্লাইড। On July 1, Butler Company purchased a delivery truck costing 14,000. It pays 8,000 cash now and agrees to pay the remaining 6,000 on account. কি হলো, যে বাটলার কোম্পানি 1 জুলাইতে একটা ডেলিভারি ট্রাক কিনেছে, এবং তার দাম কত, 14,000 টাকা। এখানে কিন্তু আপনাকে বলে দেয়নি ক্যাশে কিনেছে নাকি অন অ্যাকাউন্ট, মানে বাকিতে কিনেছে। আপনি দেখে ক্যাশেও কনভার্ট করতে পারেন, বা আপনি বাকিতে সেভাবে আপনি এটাকে রেকর্ড করতে পারেন। কিন্তু এরপর একটা স্টেটমেন্ট আছে, যদি আপনার এইটুকু শুধুমাত্র থাকতো, এই যে যদি আপনার এই 14,000 পর্যন্ত শুধুমাত্র স্টেটমেন্টটা হতো, তাহলে আমি যেটা বললাম যে আপনি চাইলে ক্যাশে এটাকে রেকর্ড করতে পারতেন, অথবা অ্যাকাউন্টস পেয়েবল দিয়েও রেকর্ড করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আপনার নেক্সট স্টেটমেন্টটা চলে এসছে, ইট পেস 8,000 ক্যাশ নাও অ্যান্ড অ্যাগ্রিজ টু পে দ্য রিমেইনিং 6,000 অন অ্যাকাউন্ট, তার মানে আপনাকে এখানে বলে দিল যে কতটুকুন ক্যাশে কতটুকুন অন অ্যাকাউন্টে ট্রানজেকশনটা হয়েছে, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। যেমন হচ্ছে 8,000 টাকা ক্যাশে পে করেছে, ঠিক আছে? আর বাকি যেটা আছে 6,000 টাকা, সেটা বাকিতে, সেটা আপনি পরবর্তীতে পে করবেন। তাহলে ক্যাশে যেটুকু সেইটুকুন কি হবে, আপনি পারচেজ করেছেন, আপনি ক্যাশ টাকা দিয়েছেন, মানে আপনার ক্যাশ টাকা চলে গিয়েছে। জি ম্যাম। আচ্ছা, ক্যাশ টাকা চলে গেলে কি হবে, আপনার অ্যাসেট কমে গেল, ক্রেডিট হবে। জি আর তারপরও যে অ্যাকাউন্টস পেয়েবল, আপনার লায়াবিলিটি বাড়লো, তাই না? আপনি বাকিতে, আপনি একটা ট্রাক কিনে নিয়ে এসেছেন কিন্তু আপনি টাকা দিতে পারেননি, তাহলে কি আপনার লায়াবিলিটি বাড়লো আপনার অর্গানাইজেশনের জন্য? জি ম্যাম, তাহলে হ্যাঁ, ক্রেডিট। ক্রেডিট, কারণ লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়। আচ্ছা, এরপরে কি আপনাদের কারোর সাথে কোনো ক্লাস আছে, মানে আপনাদের কোনো ক্লাস আছে? ম্যাম 192 ব্যাচের এ সেকশনের নাই, বাট বি আমার সেকশনের নাই। আছে। আচ্ছা, আবার ঠিক অন্যান্য আছে। ব্যাচেরও আচ্ছা, থাকতে পারে। মানে বুঝছি আপনাদের কিন্তু মিক্সিং, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেন হচ্ছে রেকর্ডিং বিজনেস অ্যাক্টিভিটিস, মানে রেকর্ডিং বিজনেস অ্যাক্টিভিটিস মানে যদি এই বিষয়টা এরকম যে বিজনেস ট্রানজেকশন গুলো হলো, সে বিজনেস ট্রানজেকশন গুলোকে আপনার রেকর্ড করাকে হচ্ছে রেকর্ডিং বিজনেস অ্যাক্টিভিটিস বলা হয়। এখানে কিছু আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন হচ্ছে ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিটেড 20,000
আচ্ছা, ওপেন আচ্ছা, প্রিপেয়ার দ্য এন্ট্রিজ মানে হচ্ছে আপনাদের আরো কিছু এক্সাম্পল, আপনাদের এক্সামে যখন কোয়েশ্চেন করা হবে জার্নাল এন্ট্রিজ রেকর্ড, জার্নাল এন্ট্রিজ এর জন্য, তখন বিষয়টা এভাবে লেখা থাকবে কোয়েশ্চেনটা, যে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ অফ রেকর্ড টু রেকর্ড দ্য ট্রানজেকশনস বা রেকর্ড দ্য ফলোইং বিজনেস অ্যাক্টিভিটিস, এভাবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা হবে এভাবে। খুব কম সময় থাকে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, এটাও থাকতে পারে, কিন্তু এর সাথে সাথে দুইটা যে টার্ম, এই দুইটা টার্ম দিয়েও আপনাকে হচ্ছে কোয়েশ্চেন করা হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এটা কেন বললাম আপনাদেরকে বলেন তো? আপনারা সুন্দর করে জার্নাল এন্ট্রি পড়ে গেলেন, অনেক কিছু পরিশ্রম করলেন, কিন্তু এক্সামে গিয়ে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদেরকে আসলে কি কোয়েশ্চেন করা হলো। ঠিক আছে, এই যে হয়তো বা রেকর্ডিং দ্য বিজনেস অ্যাক্টিভিটিস, তখন হচ্ছে আসলে আপনার জন্য বসে থাকলেন, ডান পাশে বাম পাশে দেখলেন, টিচার এসে খাতা নিয়ে গেল, আলটিমেটলি আপনাদের পরে জানতে পারলেন যে তো জার্নাল এন্ট্রিজ। ঠিক আছে, পরে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে না যান। ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম, মনে থাকবে কি জি বললাম? ম্যাম। আচ্ছা, জার্নাল এন্ট্রিজ হচ্ছে এই পর্যন্ত। ইন ফলোইং আমরা আর একটু জার্নাল কি বলে প্র্যাকটিস করব। এখানে আমি লেজারের কিছু জিনিস বলি। এখানে যে টেবিলটা দেখছেন, এটা হচ্ছে লেজারের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। মানে আপনাদেরকে যদি জার্নাল রেকর্ড করলেন, এই যে ট্রানজেকশন গুলোকে ডেবিট ক্রেডিট ডিভাইড করে একটা ডেবিট একটা ক্রেডিটে করলেন, করার পরে এরপরে আপনারা সেটাকে কি করবেন, সেটাকে লেজারে ট্রান্সফার করবেন। জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করার জন্য একটা নিশ্চয় প্রসেস আছে। তো জার্নালের টেবিলটা আপনারা দেখলেন, এই যে এটা হচ্ছে জার্নালের টেবিল। আপনাদের যখন এক্সামে আসবে তখন আপনারা সেম এই টেবিলটা ইউজ করবেন, কিন্তু এখানে যে ছোট ছোট আবার রো করা, ইকুইপমেন্ট লিখে একটা রো করা, ক্যাশ লিখে একটা রো করা, এটা প্রয়োজন নেই। জাস্ট আপনারা কলাম করবেন টেবিলে। ঠিক আছে, ডেটের জন্য একটা কলাম, অ্যাকাউন্টস টাইটেলের জন্য একটা কলাম, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট প্রত্যেকটার জন্য একটা করে কলাম করবেন, দ্যাটস ইনাফ। বুঝেছেন জার্নালের টেবিলটা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, দেন লেজারের জন্য এই টেবিলটা ইউজ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় 3 কলাম টেবিল। এটা দিয়ে লেজার মানে জার্নাল গুলোকে লেজারে ট্রান্সফার করা হয়, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা একটা করে লেজার করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনার এই জার্নাল এন্ট্রিটায় আপনার 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তাই না? একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো? কোথায় রেসপন্স, ম্যাম 3টা অ্যাকাউন্ট? আমি একটা স্লাইড দেখাচ্ছি, স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি, এখানে দেখেন ক্যাশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ওনার্স ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট, 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। জি ম্যাম।
হ্যাঁ, এখন আপনি যখন লেজার করবেন তখন তিনটা অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট তিনটা লেজারের টেবিল করতে হবে, এই যে এরকম তিনটা টেবিল করতে হবে লেজারের জন্য, ঠিক আছে? তিনটা অ্যাকাউন্টের জন্য আচ্ছা এরকম তিনটা ডিফারেন্ট টেবিল করতে হবে। আপনি দেখেন স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্টের পরে এই যে এখানটায় ক্যাশ লেখা আছে, মানে এখানে শুধুমাত্র ক্যাশের যে ট্রানজেকশন গুলো তার জন্য আপনি টেবিলটা প্রিপেয়ার করবেন। বুঝেছেন? জি ম্যাম। টেবিলটা বুঝেছেন? ডেট বসবে, তারপর এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এটুকুন বুঝেছেন? জি ম্যাম, কিন্তু ডেটের হিসাবটা ম্যাম বুঝে নাই। যেমন প্রিভিয়াস স্লাইডে ম্যাম, ও আচ্ছা, প্রিভিয়াস স্লাইডের সাথে ম্যাম এই স্লাইডের কোনো কোনো কানেকশন নাই না, না? কোনো কানেকশন নেই, ডেটের কানেকশন নাই, আচ্ছা বুঝতে না, পারছি। হ্যাঁ, ইটস ডিফারেন্ট। আচ্ছা, দেন দেখেন ডেবিট, আমি এইটুকুন বোঝার পরে এবার আমি নেক্সট স্টেজে যাচ্ছি। দেখেন ডেবিটে জানুয়ারি 1 ডেবিটে আপনার ব্যালেন্স আছে 25,000, isn't it? জি ম্যাম। হ্যাঁ, এই ব্যালেন্সটাকে নিয়ে আবার ব্যালেন্স কলামে 25,000 লেখা হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে জানুয়ারি 2 তারিখে দেখেন ক্রেডিটে একটা ব্যালেন্স আছে 8,000, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, এখন 25,000 থেকে 8,000 বাদ দিয়ে 17,000 থাকে, সেটা ব্যালেন্স কলামে লেখা হয়েছে। জি ম্যাম। আবার দেখেন 4,200 জুন 3 তারিখে, সেটা ডেবিট কলামে আছে, 17,000-এর সাথে 4,200 অ্যাড করে 21,200 টাকা হয়েছে। ঠিক আছে? এটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি ম্যাম। হ্যাঁ, আমি এখানে আপনাকে কি বুঝাচ্ছি বলতে, এটা বুঝতে পেরেছেন যে ডেবিটের সাথে ডেবিট ব্যালেন্স গুলো ব্যালেন্স কলামে অ্যাড হবে, ক্রেডিট ব্যালেন্স গুলো ব্যালেন্স কলামে ডিডাক্ট হবে, কিন্তু আপনি একসাথে করতে পারবেন না। প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আলাদা আলাদা করে ব্যালেন্স আপনার প্রিপেয়ার করতে হবে। সাপোজ ব্যালেন্সের যে অ্যামাউন্টটা আছে সেটা আপনি অ্যাড করবেন, সেটাকে আপনি অ্যাড করলেন, এরপরে ব্যালেন্সের যে অ্যামাউন্ট সেটাকে আপনি ডেবিট ব্যালেন্সের সাথে অ্যাড করবেন, আর ক্রেডিট ব্যালেন্সটাকে ডিডাক্ট করবেন ব্যালেন্সের কলাম থেকে। এভাবে আপনি প্রত্যেকটা ব্যালেন্সকে আপনি হচ্ছে আপডেট করতে করতে আপনি একদম শেষ ডেট জুন 30 পর্যন্ত আপনাকে হচ্ছে এটা আপডেট করতে করতে আসতে হবে। আচ্ছা ম্যাম, এখানে একটা বিষয় যে জুন 2 তারিখে যে 8,000 টাকা 8,000 ক্রেডিট হয়েছে, সাথে যদি ওই দিনেই 4,000 ডেবিট হইতো, তখন সেই লেজারটা দেখতে কিরকম হইতো? লেজারটা দেখতে সেম হতো। আপনি 2 তারিখে প্রথমে যদি সাপোজ আপনার প্রথমে 8,000 টাকা আপনার ক্রেডিট, আপনি সেই ক্রেডিট ব্যালেন্স বসালেন 8,000 টাকা, 8,000 টাকা আপনি ডিডাক্ট করলেন, 17,000 টাকা হলো। এরপর আপনি আবার 2 তারিখ দিবেন, আবার 2 তারিখ দিয়ে হচ্ছে আপনার ডেবিট ব্যালেন্স হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা 17,000-এর সাথে অ্যাড করবেন 21,000, এরকম। বুঝতে পারছি। জাস্ট আপনার ডেটটা চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। বা কোন একটা ডেটের জন্য রো সংখ্যা বাড়তে থাকবে হ্যাঁ, যদি আর কিছু একাধিক না। অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট নাম্বার অফ ডেট বাড়বে, আর কিছু না। ঠিক আছে? এ পর্যন্ত বুঝেছেন? ম্যাম এক্সপ্লেনেশনটা কি হবে এখানে? এক্সপ্লেনেশন আমি যাচ্ছি। আপনাদের টেবিল বোঝা হয়েছে? টেবিল এবং ব্যালেন্স জি আপনি ম্যাম, টেবিল কিভাবে বুঝতে রেকর্ড পারছি। করবেন? ওকে, ব্যালেন্স আপডেট পর্যন্ত বুঝলে হবে। আচ্ছা, এবার টেবিলে কি হবে সেটা আমি বলছি। দেখেন আপনারা প্রথমে একদম প্রথমেই একটা জার্নাল করেছিলেন, এই যে ইনভেস্ট করা হয়েছে 15,000 টাকা, ঠিক আছে? ইনভেস্ট করা হয়েছে 15,000 টাকা, সেটা জার্নাল কি ছিল? ক্যাশ, ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট। 15,000। জি ম্যাম। এবার এই জার্নালটাকে আপনি কিভাবে লেজারে এন্ট্রি দিবেন আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করছি। দেখেন ক্যাশ ব্যালেন্সটা আছে ডেবিটে সেপ্টেম্বর 1-এ, তাই তো? জি ম্যাম। আপনি ক্যাশ ব্যালেন্স, এখন আপনি ক্যাশের লেজার করতে চাচ্ছেন। দেখেন জেনারেল লেজারে আপনি এখানে ক্যাশের লেজার করতে চাচ্ছেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আপনি যদি ক্যাশের লেজার করতে চান তাহলে আপনি এক্সপ্লেনেশন কলামে ক্যাশের অপোজিটে যে ব্যালেন্সটা, যে এন্ট্রিটা আছে বা যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনাকে রেকর্ড করতে হবে। সাপোজ ক্যাশের এগেইনস্ট আছে ওনার্স ক্যাপিটাল,
আপনার এক্সপ্লেনেশন লিখতে হবে ওনার্স ক্যাপিটাল, কিন্তু আপনি ডেবিট ক্যাশ যেহেতু ডেবিটে আছে সুতরাং আপনি ডেবিট করবেন 15,000 টাকা এবং ব্যালেন্স আপনার 15,000 টাকা আসবে। জি ম্যাম, ঠিক আছে। বুঝতে পারছি ম্যাম ক্যাশেরটা। আচ্ছা, এরপরে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটালের অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। সো আপনি ওনার্স ক্যাপিটালের যখন হচ্ছে লেজার করছেন তখন আপনি ক্যাশকে এক্সপ্লেনেশনে লিখছেন, ঠিক আছে? কিন্তু আপনার যেহেতু ওনার্স ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, সো আপনি ক্রেডিট কলামে আপনি ওনার্স ক্যাপিটালকে রেকর্ড করবেন। ম্যাম আরেকবার এটা তো ম্যাম আগের টেবিলের সাথে তাহলে মিল নাই। আগের ক্রেডিট হলে কম তো, আর এখানে তো ক্রেডিট হয়ে ব্যালেন্স আগের মতোই আছে। ক্রেডিট হয়ে ব্যালেন্স আগের মতন কেন আছে বলেন তো? আপনার তো এখানে ব্যালেন্সটা শেষ পর্যন্ত কত আছে? 15,000ই আছে। এখন যদি আপনার ওনার্স ক্যাপিটাল আবার ডেবিটে আসে তাহলে আপনি এটাকে মাইনাস করবেন, কারণ ওনার্স ক্যাপিটাল কি লায়াবিলিটি তো। জি ম্যাম লায়াবিলিটি। হ্যাঁ, এখন এইখানে যে ব্যালেন্সটা দেখাচ্ছে 15,000 টাকা, এটা কিন্তু লায়াবিলিটির ব্যালেন্স। আপনি যখন ওনার্স ক্যাপিটালকে ফার্দার প্রসেসে নিয়ে যাবেন বা ফার্দার স্টেজে নিয়ে যাবেন তখন ওনার্স ক্যাপিটাল 15,000 টাকা আপনি রেকর্ড করবেন ক্রেডিট সাইডে, ঠিক আছে? এই ব্যালেন্সটা আছে, এই 15,000 টাকা কিন্তু ওনার্স ক্যাপিটালের 15,000 টাকা ওনার্স ক্যাপিটালের যে টেবিলে, কিন্তু ক্যাশের টেবিলে যে 15,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে এটা ক্যাশের ব্যালেন্স, ঠিক আছে? ম্যাম ক্যাশের লেজারে আমি বিষয়টা বুঝতে পারছি যে ব্যালেন্স 15,000 হ্যাঁ। আমার হচ্ছে ব্যালেন্স হিসেবে আছে, হ্যাঁ। ক্যাশটা ব্যালেন্স হিসেবে আছে, কিন্তু হ্যাঁ। ওনার্স ক্যাপিটালে যখন 15,000 ক্রেডিট হচ্ছে তখনও কেন ব্যালেন্স 15,000? কারণ আপনার ক্রেডিট ব্যালেন্স 15,000 টাকা, সেই ক্রেডিট ব্যালেন্সের ব্যালেন্সটাই আপনি 15,000 টাকা এখানে বসাচ্ছেন। ব্যালেন্সে কোন অ্যামাউন্টটা বসবে বলেন তো? ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম এই দুইটা কলামের অফসেটিং যে ব্যালেন্সটা সেটাই হচ্ছে ব্যালেন্স কলামে বসছে, তাই না? কিন্তু আগের টেবিলে তো বসে না, এই জন্য আগের টেবিলে কোথায় বসে না? আগের টেবিলে ডেবিট কলামে আছে 15,000, সেটাকেই আপনি ব্যালেন্সে 15,000 এ নিয়ে গেছেন। হ্যাঁ, আবার ক্রেডিট কলামে যেটা আছে সেটা কমায় দিছে। ক্রেডিট কলামে আপনি তো হচ্ছে বাড়ানো কমানো এখানে কোনো ইস্যু না। এই ক্রেডিট যে 15,000 টাকা, এই টাকাটা হচ্ছে ওনার্স ক্যাপিটালের টাকা, ওনার্স ক্যাপিটালের ব্যালেন্স আপনি এখানে বসাচ্ছেন। আর ক্যাশের ব্যালেন্স আপনি ক্যাশের হিসাব, এখন আপনি যখন ওনার্স ক্যাপিটালের লেজার করবেন তখন আপনি অন্য সব অ্যাকাউন্টকে ভুলে যাবেন, জাস্ট ওনার্স ক্যাপিটালের লেজার করবেন, ঠিক আছে? জি ম্যাম, এটা আর কি বলতে হবে। ঠিক আছে। আচ্ছা ম্যাম, সেপ্টেম্বর 1 এ যদি ওনার্স ক্যাপিটালে 4,000 ডেবিট হয় সাথে আবার 15,000 ক্রেডিটও থাকবে, হ্যাঁ। তখন ব্যালেন্স কত দাঁড়াবে? তাহলে 19,000? আপনি, হ্যাঁ না 19,000 না, আপনি প্রথমে ক্রেডিট ব্যালেন্স 15,000 টাকা সেপ্টেম্বর 1 এ 15,000 টাকা আপনার ব্যালেন্স আসলো। জি ম্যাম। এখন ওনার্স ক্যাপিটাল ডেবিট মানে কি? আপনার ওনার্স ক্যাপিটাল কমে গেল, অ্যাজ ইট ইজ লায়াবিলিটি কমে গেলে ডেবিট হয়, ডেবিট হয়। জি ম্যাম। তাহলে আপনি ডেবিটে আপনি 4,000 টাকা ওনার্স ক্যাপিটালের জন্য রেকর্ড করলেন, জি তাই তো? তাহলে আপনার ডেবিট হওয়া মানে কমে যাওয়া, তাহলে আপনি 15,000 থেকে 4,000 ডিডাক্ট করবেন, ডিডাক্ট করে 11,000 যে ব্যালেন্সটা সেটা আপনি ব্যালেন্স কলামে বসাবেন। জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। শিওর বুঝতে পেরেছেন? জি ম্যাম, ওনার্স ক্যাপিটালে ডেবিট মানে কমে যাওয়া, আর জেনারেলটায় ডেবিট মানে বাড়া। জেনারেল না, ওটা ক্যাশ। আচ্ছা, এই ক্যাশে আর কি। হ্যাঁ। লায়াবিলিটি। ক্যাশে ডেবিট মানে বাড়া, আর ওনার্সে কমা। আপনারা এইটা ভালো মতো, এই লেজারটাকে আরো ভালো মতো বোঝার জন্য একদম শুরুতে আমি একটা স্লাইড শেয়ার করেছিলাম, এই যে এটা খুব ভালো করে বুঝতে পারতে হবে, খুব ভালো করে মানে খুব ভালো করে, ঠিক আছে? মানে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনারা টেবিলটা এমন ভাবে বুঝবেন, ভিজুয়ালাইজ যেন করতে পারেন চোখ বন্ধ করলে, ঠিক আছে? আচ্ছা, দেন আরো কিছু ট্রানজাকশন আছে ইলাস্ট্রেশনের জন্য। যেমন এখানে একটা ট্রানজাকশন আছে যে বিয়ার্ড ইনভেস্ট 10,000 ক্যাশ ইন অ্যান অ্যাডভার্টাইজিং কোম্পানি কল্ড পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং। মানে হচ্ছে বিয়ার্ড ইনভেস্ট করেছে 10,000 টাকা অ্যাডভার্টাইজিং, কোন একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে, তাহলে এটা কি হবে?
তাহলে কি হবে, ক্যাশ টাকা বেড়ে যাচ্ছে যেহেতু ইনভেস্ট করেছে, তাহলে ক্যাশ টাকা বেড়ে গেলে ক্যাশ অ্যাসেট বাড়ছে, ডেবিট হবে, আর ওনার্স ক্যাপিটাল লায়াবিলিটি, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে, দ্যাটস ইট। এবং সেটাকে পরবর্তীতে লেজারে ট্রান্সফার করেছে কিভাবে দেখেন, একইভাবে ক্যাশের জন্য একটা টেবিল লেজার, ওনার্স ক্যাপিটালের জন্য একটা লেজার। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যে টেবিলটা দেখলাম এর আগে, এই যে এই টেবিলটা, এটা হচ্ছে লেজার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, দেখেন লেখাই আছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট। লেজার করার জন্য এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। কিন্তু এইটা যেটা আছে আপনাদের ছোট করে করে ক্যাশ ক্যাশ লিখে, ওনার্স ক্যাপিটাল লিখে, জাস্ট দুই দিকে এটা টি এর মতন করে ছোট করে কোন রকম একটা টেবিল করেছে, এটা আসলে প্র্যাকটিস করার জন্য বা এখন হচ্ছে আমরা করি আর কি, জাস্ট টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল ফরম্যাট না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কখন আপনি কোন টেবিলটা ইউজ করবেন বিষয়টা এক্সপ্লেইন। যদি এমন হয় যে এক্সামে আপনাকে বলে দিল যে আপনাকে লেজার করতে হবে, প্রিপেয়ার আ জার্নাল এন্ট্রি এন্ড লেজার দ্য নেসেসারি অ্যাকাউন্ট, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ওই এই যে টেবিল, এই স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনে আপনাকে টেবিল লেজার করতে হবে, ঠিক আছে? কিন্তু আপনাকে যদি কিছু না বলা হয় যে জাস্ট জার্নাল এন্ট্রি করো, এর পরের সেগমেন্টে যাও, যেটা সেটা করলেন আপনি, তো মাঝে আপনার যে মানে জার্নাল থেকে লেজার, লেজারের পর ট্রায়াল ব্যালেন্স, এভাবে যেতে হয়। যদি আপনি জার্নাল থেকে আপনি করতে বলে এবং আপনাকে ট্রায়াল ব্যালেন্স করতে বলে, আপনি লেজার করার জন্য খুব বেশি সময় পাবেন না, তখন আপনি কি করবেন, এরকম হচ্ছে রাফলি আপনি জাস্ট একটা ব্যালেন্স জানার জন্য আপনি এইভাবে টেবিল করে নিতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বললাম? ম্যাম কখন এই ধরনের টেবিল যখন আসবে আপনার সেটা মিস করছি। এক্সামে রিকোয়ারমেন্ট থাকবে না, এক্সাম কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট থাকবে না যে আপনাকে টেবিল করতে হবে তখন, কিন্তু যদি বুঝতে রিকোয়ার্ড পারছি। থাকে যে টেবিল করতে হবে তখন কিন্তু, সরি লেজার করতে হবে তখন লেজার আপনাকে করতে হবে এটা স্ট্যান্ডার্ড ফর্মে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে। কিন্তু আপনার লেজার যদি রিকোয়ার্ড না হয় কোয়েশ্চেনে, দেন আপনার টেবিল করার কোনো প্রয়োজন নেই, আপনি এভাবে করে দিলেই পারেন, ঠিক আছে? ওকে। আপনাদের বাসায় হোমওয়ার্ক, এখানে আমি অনেকগুলো স্লাইড শেয়ার করব। আপনারা লাস্ট ক্লাস পর্যন্ত সবগুলো স্লাইড পেয়েছেন? জি ম্যাম। আচ্ছা, আপনারা এখানে 65 পর্যন্ত, হ্যাঁ, স্লাইড গুলো আপনারা প্র্যাকটিস করবেন বলছি বাসায়, দেখবেন না। আমি নেক্সট ক্লাসে এখান থেকে পড়া ধরবো, ঠিক আছে? আপনারা পড়েছেন কিনা আমি এটা আইডেন্টিফাই করার জন্য। ম্যাম আমরা তো পড়তে বাধ্য, কারণ তারপরের দিনই তো সিটি হবে।